গত শনিবারের ঠিক এই সময়টাতে চলছিল লাল সবুজের জাঁকালো উদযাপন। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে সে রাতে ঘরে ফিরেছিল চ্যাম্পিয়নরা। তার ঠিক আগের রাতে রোনান সুলিভান যখন টাইব্রেকারের শেষ শটটা নিতে দাঁড়ালেন, মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারির কথা মনে আসছে নিশ্চয়ই। তখন হাজারো প্রবাসী বাঙালির হৃৎপিণ্ড থমকে গিয়েছিল ক্ষণিকের জন্য। বল জালে জড়ানোর পরপরই নিস্তব্ধতা ভেঙে গগন বিদারী উল্লাসে কেঁপে ওঠে মালের আকাশ। আজ সেই জয়ের গল্প তো হবেই, তবে হবে ভবিষ্যতের গল্প। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের স্যাটারডে নাইট স্পোর্টসে। আমাদের আজকের ট্যাগলাইন, বয়স ভিত্তিকে সফল, বড় হলে কেন ব্যর্থ। স্টুডিওতে আলোচনার জন্য আছেন আমার একেবারেই বাঁ থেকে যদি শুরু করি, নাসির শাহরিয়ার জাহেদি, সহসভাপতি বাফুফে, তাকে সবসময় আমরা দেখি বিভিন্ন ইন্টারভিউতে, তবে যমুনা টেলিভিশনের পর্দায় স্যাটারডে নাইট স্পোর্টসে আজকে প্রথমবারের মতো মিঠু চৌধুরীকে আমরা পেয়েছি। তার ঠিক পরেই যিনি এই সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন দলের অধিনায়ক, গর্বিত করেছেন বাংলাদেশকে, এবং অভিনন্দন বার্তা আপনার জন্য থাকছে। এবং সেই সঙ্গে ইউসুফ আলী আছেন, যার অবদানও ছিল, আমরা তার কথা বললেই মাথায় সেই ব্যান্ডেজ বেঁধে একটা দারুণ অর্জনের সাক্ষী হওয়া, সেটাই জানি। দারুণ তিনিও খেলেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আপনাদের এই পুরোটা সময় জুড়ে আমি, রঞ্জন শান্ত। থাকবেন নিশ্চয়ই। আমরা একটা গল্প করার চেষ্টা করব আজকের এই আলোচনার মধ্য দিয়ে। আমরা আপনার কাছ থেকেই শুরু করি। আসলে প্রথমবার টেলিভিশনের এই সেটে এসছেন, নিশ্চয়ই কাজ করা হয় অনেক বেশি, কথা কম বলা হয় স্বাভাবিকভাবে, তবুও আমরা ফুটবলের প্রয়োজনে আপনার কাছে ক্যামেরা নিয়ে পৌঁছাই, আপনি অনেক আপডেট দেন এবং সেগুলো চলে। আজকে প্রথমবারের মতো এখানে এসে কেমন লাগছে, সঙ্গে বাংলাদেশের ফুটবলটা কেমন চলছে? না, ধন্যবাদ। অবশ্যই যমুনা টেলিভিশন একটা প্রথম সারি টেলিভিশন চ্যানেল আমাদের, এবং যমুনা টিভি থেকে আমরা স্পোর্টসের কাভারেজ, এনকারেজমেন্ট, ইন্সপিরেশনটা যথেষ্ট পেয়ে থাকি। তো এই জন্যেই আমি যমুনা টেলিভিশনকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। মিঠু, কনগ্রাচুলেশনস। ইউসুফ, কনগ্রাচুলেশনস। কেমন যাচ্ছে সময়টা এই মুহূর্তে? হ্যাঁ, অবশ্যই ভালো যাচ্ছে। আপনাদের এখানে আমিও প্রথম আসছি, তো আসার পরে অনেক কিছু ভালো লাগতেছে। আজকেও গোল করে এসেছেন? হ্যাঁ, অবশ্যই। গোল মানে তো আনন্দ, সো গোল করে আসতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো। বলে রাখি, মিঠু ফর্টিসের হয়ে খেলছেন এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল যেহেতু চলছে, আজকেই পুলিশ টিমের সঙ্গে খেলা ছিল এবং সেখানে হেডে নিখুঁত একটা গোল করেছে, সেটা নিয়ে তো খবর প্রচার হচ্ছে। আমরা ইউসুফের কাছে একটু যেতে চাই, সব মিলে কেমন ব্যস্ততায় কাটছে চ্যাম্পিয়ন হয়ে আসার পর? হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে আসছি, দেন ওটা পাস্ট। আমাদের এখন নেক্সট টার্গেট এফসি কোয়ালিফায়ার, সেখানে কোয়ালিফাই করতে হবে এবং লিগের ম্যাচ চলতেছে, সেখানে আজকে আমাদের খেলা জিতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে সব মিলে। হোপফুলি আলোচনা অনেক 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 কিছু নিয়ে হবে, তবে আমি অবশ্যই জাহিদি ভাইকে দিয়ে শুরু করতে চাই। প্রথমত তৃণমূলের ফুটবল, সেটা নিয়ে একটা বড় আলোচনা আছে। এই তো সাফল্য আমরা দেখলাম এখন পর্যন্ত, বয়সভিত্তিক অনেক কিছু নিয়ে চলছে। ওভারঅল একটু বলবেন, তৃণমূল ছাড়া তো বিকল্প নেই, সেই জায়গাটা বাহুফে বা আপনারা কতটা ফোকাস দিয়ে এগোচ্ছেন? আসলে আমাদের এই বর্তমান কমিটি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি নভেম্বর 24। তো আমাদের 1 বছর 5-6 মাস হলো। আমরা শুরু থেকেই যেটা আমরা নির্ধারণ করেছিলাম যে আমাদের ন্যাশনাল টিমটাই তো আলটিমেট টার্গেট। রাইট। তো ন্যাশনাল টিমে প্লেয়ারকে নিতে হলে আমাদের এই গ্রাসরুট থেকে শুরু করতে হবে। তো আমাদের একটা স্ট্র্যাটেজিটা হলো, আমরা আন্ডার-15, আন্ডার-17, আন্ডার-19 এবং আন্ডার-20, এরপর আন্ডার-23 এবং ন্যাশনাল টিম কাছাকাছিও। এই 4টে লেভেলে আমরা সারা দেশ থেকে স্কাউটিং করে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের বংশোদ্ভূত ছেলেরা আছে, খেলতে আগ্রহী বা ভালো খেলে, এটার সমন্বয় করে আমরা এই 4টে এজ লেভেলকে আমরা ডেভেলপ করছি, যাতে এটা ধাপে ধাপে আমাদেরকে তারা ফিডার হিসেবে ভবিষ্যতে কাজ করতে পারে। তো আমরা গত 1-1.5 বছরে যে উদ্যোগটা আমরা গ্রহণ করেছি, এটার ফল আপনি পাবেন আরও 2-3 বছর পর। রাইট রাইট। আজকে যারা আন্ডার-20 এরা আছে, এরা যখন অধিকাংশ ন্যাশনাল টিমে তারা খেলতে যাবে, তখন আপনি দেখবেন আরও অর্গানাইজড ন্যাশনাল টিম পাচ্ছে। আবার এরপরে যারা আন্ডার-17 আসবে, তাদেরকে আমরা যদি ঠিক মতন নার্চার করে নিতে পারি, তো তারা আগামী 3-4 বছর পরে কি 4-5 বছর পরে ন্যাশনাল টিমের জন্য তৈরি হয়ে যাবে। আমাদের উদ্দেশ্যটা হলো এই গ্রাসরুট ফুটবল, তৃণমূল ফুটবল থেকে স্কাউটিং করে ডেভেলপ করে জাতীয় টিমে আরও শক্তিশালী জাতীয় টিম
উপহার দেয়। একেবারে। আমরা তো জাহিদ ভাই যেহেতু আছে, ভবিষ্যতের কথা আপনাদের কিংবা ডেভেলপমেন্টের কথা তার কাছ থেকে শুনবো, কিন্তু আপনাদের কাছ থেকে একটু গল্প তো শুনতেই চাই। চ্যাম্পিয়ন হয়ে এলেন যেহেতু, অনেক অনেক গল্প আপনাদের চ্যাম্পিয়ন হয়ে আসার পর আমরা শুনেছি, দেখেছি, আপনারাও কথা বলেছেন গণমাধ্যমে। প্রথমে বলি যে ভারতের সঙ্গে ম্যাচ ছিল, যেভাবে ম্যাচটা শেষ হলো, ম্যাচের পরে যখন দেশে এলেন একটা সংবর্ধনা তো হলোই চাঁদখোলাবাজ থেকে সবকিছু। ম্যাচের সিনারিও যদি বলি, ভারতের সঙ্গে আলাদা একটা জোশ কাজ করে, সেটা সবসময় বলেছেন, আলাদা একটা জেতার ক্ষুধা বেড়ে যায়। এটার স্পেসিফিক কারণটা কি মনে হয়? যে অপোনেন্ট হিসেবে এটা আলোচনা অনেক বেশি হয়, নাকি তারা আসলে একটু বাংলাদেশকে একটু স্লেজিং মাইন্ডে দেখে কিনা? আসলে আপনি যদি শুধু ফুটবল না, যদি ক্রিকেটের ক্ষেত্র দেখেন, সব গেমে দেখবেন ভারতের সাথে আমাদের একটা দ্বন্দ্ব থাকে। তো মাঠে যখন আমরা যাই, ভারতকে যখন দেখি, ওরাও আমাদেরকে দেখে না, আমরাও ওদেরকে দেখি না। বলতে গেলে ভারত, যখন আমরা হোটেলে থাকি, যখন আমরা ফিল্ডে যাই, ভারত দেখলে আমাদের ভিতরে একটা অন্যরকম কিছু হয়। তো গেমের আগের দিন আমরা যখন মিটিং করি, অন্যান্য টিমের সাথে যখন মিটিং হয় ওটা একরকম হয়, যখন ভারতের সাথে খেলা হয় তার আগের দিন যখন আমরা মিটিং করি সেটা একটু ভিন্ন রকম হয়। কারণ আমরা ভারতকে হারাইতে পারলে অনেক মজা পাই, যেটা স্পেসিফিক বলতে গেলে টিমমেটরা সবাই অনেক বেশি মানে আনন্দিত হয়। যখন আমরা গ্রুপ পর্বে ড্র করি, কেউ কেউ ওরকম খুশি ছিল না, বাট যখন আমরা ফাইনালে হারাই, যখন চ্যাম্পিয়ন হতে পারছি, মানে এটা অনেক একটা আনন্দের মুহূর্ত ছিল। আপনি যখন কথা বলছেন না মিঠু, তখন আপনার ঠিক পেছনে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, সেখানে নাম্বার 16 মাথায় আসলে একটা ব্যান্ডেজ। আমি তো সম্ভবত ইউসুফ আলীকেই দেখছি। মানে এই টুর্নামেন্টে একটা মোটামুটি লম্বা সময় ধরেই তো খেললেন ব্যান্ডেজ নিয়ে। এই সময়টা আসলে কেমন ছিল? কারণ অনেক সময় ইনজুরিতে থাকলে যখন মাঠে আপনি ফুল পারফরমেন্সটা দিতে চাইবেন স্বাভাবিকভাবেই ওই ম্যাচটাতে, সঙ্গে আপনার ইনজুরি আপনাকে ব্যাক অফ মাইন্ড একটু তো সমস্যায় ফেলবে। এই জার্নিটা কেমন ছিল যতগুলো ম্যাচে এভাবে আপনি খেলেছেন? এখানে তেমন কোনো এফেক্ট পড়েনি। আমার টিমমেটরা আমাকে সবাই সাপোর্ট দিয়েছে। দেশকে কিছু দেওয়ার ইচ্ছা ছিল। আর আপনি অবশ্যই জানবেন, রক্তাক্ত বাঘ বেশি হিংস্র। ঠিক তেমনই আমরা দেশের জন্য কিছু করেছি, এই আর কি। আপনি বোধহয় একটু কথা কমই বলেন, কিন্তু আপনাকে বড় করে সংবর্ধনা দেওয়া হয়েছে যখন আপনি গেছেন, ভুল না করলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ওদিকে আপনার যে গ্রাম। আপনার বাবা তিনিও কথা বলেছিলেন, পরবর্তীতে কেঁদেছিলেনও, এবং তিনি বলেছিলেন যে এটা আনন্দ অশ্রু, আসলে গর্বের। কতটা সম্মান দেশে আসার পর পেলেন, ঢাকা থেকে নিজের এলাকায় যাওয়ার পর? না, এটা অন্যরকম ছিল। আমার এলাকার ইতিহাসে সম্ভবত এমন কোনো সংবর্ধনা কেউ পায় নাই। আর আমার বাবা অতি সাধারণ একজন, উনি কখনো বক্তৃতা দেন নাই। তো উনি যখন যেদিন খেলাটা হয় সেদিন উনি টিভিতে দেখার পরে, টিভিতে না ঠিক আমাদের অত্র এলাকায় আমার জন্য বড় পর্দাতেই খেলার ব্যবস্থা করা হয়। তো উনি রাত্রে খেলাটা দেখে শেষ করে যাওয়ার পরে বাসায় সারা রাত ঘুমাতে পারে নাই। তো কী জন্য ঘুমাতে পারে নাই, উনি পরবর্তীতে আমি আব্বুকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কেন ঘুমাতে পারেন নাই? আর অনেকে মানুষ কষ্ট পাইলে ঘুমাইতে পারে না, আমি আনন্দে ঘুমাতে পারছিলাম না। তো পরবর্তীতে উনি আমাকে এটাও বলেছিল যে তুমি এতদিন হয়তো আমার ছিলে, শুধু আমার, কিন্তু এখন তুমি শুধু আমার না, তুমি পুরো দেশের। তুমি এটা সারা জীবন ধরে রাখবে যেন পুরো দেশ তোমাকে নিয়ে মাথায় তুলে রাখে। এই যে পারিবারিক একটা সাপোর্ট, জাহিদি ভাই, যখন আসলে এই ধরনের বয়সভিত্তিক ফুটবলাররা ভালো করেন, তাদের সঙ্গে যখন কথা বলা হয়, দেখা যায় যে তারা দারিদ্রতা কিংবা যে পরিবেশ থেকে উঠে আসুক না কেন, একটা পারিবারিক শিক্ষা অনেক বড় ভূমিকা রাখে তাদের, এবং সামনে এগিয়ে যাওয়ার। কেউ দুঃখ কষ্টে থাকলে বাবা মার সেই দুঃখ কষ্ট লাঘব করার প্রচেষ্টা, কারো হয়তো সেই সচ্ছলতা আছে কিন্তু ফুটবলের ক্ষুধাটা, স্বপ্নটা অনেক বড়, সেটা নিয়ে এগিয়ে যায়। সব মিলিয়ে বয়সভিত্তিকে যারা আছে তাদের এই ব্যাকগ্রাউন্ড কিংবা তাদের এই পারিবারিক শিক্ষা কতটা সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলে মনে হয় আপনার? আমাদের ও যে কথাটা বলল, আমরা যেটা দেখছি আন্ডার 17, আন্ডার 20, বিশেষ করে এবার আন্ডার 20-তে আমরা অভিভাবকদের সমর্থন, সহযোগিতা অকুণ্ঠভাবে পেয়েছি। যেটা হয়েছে, তারা অনেক অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। অনেকের ক্লাস ছিল, স্কুল ছিল, যারা দেশের বাইরে থেকে এসছে তাদেরও কিছু কমিটমেন্ট ছিল। প্রত্যেকটা গার্জেন কিন্তু আমাদেরকে সাংঘাতিকভাবে উৎসাহিত করেছেন। আমাদের কোনো কিছু চাইতে হয়নি, তারা শুধু জানতে চেয়েছেন কি করতে হবে, এবং সেটা তারা করেছেন। যেমন ইউসুফ যেমন বলল যে সারা গ্রাম, শুধু তোমার আব্বা না, আমার মনে হয় সারা গ্রামই খুব উৎসাহিত ছিল। এবং তুমি খোঁজ করলে দেখবে যে গ্রামে
সারা রাত শুধু ওর বাবা নয়, অনেকেই ঘুমাতে পারেনি একটা অন্য আনন্দে। গর্ব। তো এটা আমাদের একটা বিশাল পাওয়া, এবং এই যে বাচ্চাগুলো খেলে ওরা, ওদের জন্যে এটা একটা সাংঘাতিক ইন্সপিরেশন, এবং আমার ধারণা এই ইন্সপিরেশনটাই ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি বলবো যে অভিভাবক, এবং শুধু অভিভাবক কেন, আমি যদি দেশবাসীর কথা বলি, প্রত্যেকেই উদ্গ্রীব ছিলেন, প্রত্যেকে। এবং তোমরা মালে স্টেডিয়ামের কথা বলতে পারো, তোমরা তো ওখানে ছিলে, মানে এন্টায়ার স্টেডিয়ামটাই যেন মনে ছিল একটা বাংলাদেশ, একেবারে তাই না? তো সুতরাং শুধু যে মাঠে যারা খেলছেন তারা খেললেই যে হবে তা নয়, আমাদের সকলকে তাদের সাথে থাকতে হবে। এবং এবার যেটা খুব ওতপ্রোতভাবে আমরা অনুভব করেছি, ওরা হয়তো বলতে পারবে ওদের মালেতে প্রবাসীদের আগ্রহ। হোটেলের সামনে এসে সামিদ কাশেম আমাদের ম্যানেজার একদিন রাত 2-2:30টায় আমাকে ফোন দিয়েছে, বলছে যে হোটেলের সামনে প্রায় 500 থেকে 1000 বাংলাদেশি প্রবাসী, ওনারা টিকিট পাচ্ছেন না, বলছেন ভাই আপনি টিকিট জোগাড় করেন। তো এত আগ্রহ, তো আই থিঙ্ক দে ক্যান টেল ইট বেটার। অবশ্যই আমি মিঠুর কাছে এটা নিয়ে যেতে চাই। আসলে দেশে তো একটা থাকেই ফুটবলের একটা জাগরণ। আসলে আমরা যখন গ্রামের স্কুলের মাঠে ফুটবল দেখেছি, তখনও যত গ্রাম পাড়া মহল্লার ফুটবল ভক্ত আছেন সবাই দেখতে চলে আসে। দেশের বাইরেও ক্রিকেট হোক ফুটবল হোক আমরা দেখেছি যে প্রবাসী বাঙালি তারা ওই লাল সবুজের পতাকাটা নিয়ে যতটুকু পারা যায় নিজের রুটি রুজি ওই দিন বন্ধ করে হলেও তারা আসেন, এবং সেটা এসেছিলেন ওখানে। এবং আমরা সেই উচ্ছ্বাসের কথা যেটা বলছিলাম আমি শুরুতেই, যে থমথমে পরিবেশ ছিল, এমন মুহূর্তে যে আপনারা জিতেছেন যে উল্লাসটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল। সব মিলিয়ে ওই জার্নিটাতে বাঙালিদের যে পাশে পেয়েছেন, প্রবাসী বাঙালিদের সমর্থকদের পাশে পেয়েছেন, ভাইদের পাশে পেয়েছেন, অনুভূতিটা বলবেন বা কোনো ইন্টারেস্টিং ঘটনা থাকলে। আসলে ভাইরা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিছে, আই থিঙ্ক কোনো টিম পাইছে কি আমি জানা নাই, আমি দেখি না এইচ ভিত্তিক কোনো টিম। আর এইচ ভিত্তিকে আমার প্রায় 22 সাল থেকে 17-19 খেলতেছি আমি। তো অবশেষে এবার এসে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তো ভাইরা যে স্যার যেমন বললো, তা আমাকে ফোন দেওয়া হয়েছিল যে এত প্রবাসীর কিভাবে আর কি টিকিট ম্যানেজ করে দিবে। তো আমাদের ম্যানেজার কিন্তু অনেক টিকিটও ম্যানেজ করে দিছে সেই দিন। তো আপনারা আরেকটা কথা জানবেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার পরে ওরা কিন্তু মালেতে আন্দোলন করছে, মানে নিচে নামে আগুন মাগুন ধরায়, বাঙালিরা এতই মানে আচ্ছা ইয়া করছে। তো আমার মনে হয় সেখানে অনেকজন গ্রেফতারও হয়েছে ওখানে, মানে তারা এতটা খুশি হয়েছে। আর মাঠে যেহেতু ইন্ডিয়ার সাথে ম্যাচ ছিল, তারা আরও বেশি অ্যাগ্রেসিভ ছিল যে আমরা যেন ইন্ডিয়াকে হারাইতে পারি। মানে আই থিঙ্ক এত সাপোর্ট আমি আশাও করি নাই। ফাইনাল ম্যাচে বিশেষ করে আমরা অনেক সাপোর্ট পাইছি, ওনাদের সাপোর্টে আমরা মানে যেখানে আমাদের 100% সেখানে আমরা 100+ করছি। কারণ আমাদের টার্গেট ছিল যে আমরা চ্যাম্পিয়ন হতেই হবে, কারণ শুধু আমাদের জন্য এটা না, তাদেরও অনুদান ছিল এই ট্রফিটার পিছনে। আবদার মেটাতে হয়েছে কিনা কোনো ফটোগ্রাফস কিংবা অটোগ্রাফস? হ্যাঁ অবশ্যই। আমরা যখন চ্যাম্পিয়ন হওয়ার পরে তারা তো মোবাইল মানে মাঠের ভিতরে সবকিছু মিলে দিতেছিল যে ভাই আমার সাথে ছবি তুলেন, একটা সেলফি তুলেন। তো প্লেয়াররা সবাই ওনাদের সাথে সেলফি তুলছে, সবাই কথা বলছে, এবং আমরা অনেক কথাও বলি তাদের সাথে। ইসুফের কাছেও একটু যাই, একেবারে নিজের এলাকায় তো এক ধরনের সংবর্ধনা, কিন্তু খেলা জেতার পর ওই সময় যারাই এসেছিলেন তারাই তো একটা বাংলাদেশ, অনুভূতি কেমন ছিল তখন? আসলে তারা আমাদের যে সাপোর্টটা দিয়েছে সেটা অকল্পনীয়। তারা বেশ ইন্টারেস্টিং ছিল। প্রায় আগের দিন ওরা টিকিট পায় নাই অনেকে, আমি এমনও খবর পেয়েছি যারা সারা রাত টিকিটের জন্য দাঁড়াইছিল জাস্ট আমাদের খেলাটা দেখবে বলে। আপনি খেয়াল করবেন ওরা ওখানে গেছে কাজ করার জন্য, নিজের পরিবার চালানোর জন্য, তাদের রুটি এটা আসল। কিন্তু তারা আমাদের খেলা দেখার জন্য, আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাদের সকল কর্মসংস্থলগুলো সেদিন খেলা দেখার জন্য অফ করে দিয়েছে। যে বাংলাদেশের খেলা সেগুলো দেখার জন্য সব কিছু অফ। আর এমন সাপোর্ট হয়তো আমি এর আগে কখনো পাইনি, ইন ফিউচার কী হবে জানি না, তবে এটি অসাধারণ ছিল। কিন্তু এই চ্যাম্পিয়ন দল যখন চ্যাম্পিয়ন হলো, অনেক আলোচনা, অনেক প্রেইজ করা, সংবর্ধনা, সব কিছুর মাঝেও একটা কিছু যেন নেগেটিভ থেকে যায়। আমরা খবরের পাতায় কিংবা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি যে এখানেও কি সিন্ডিকেট, এই রোনান সুলিভানকে নাকি বল দেওয়া হয় না ঠিক মতো, এই জাতীয় কিছু ব্যাপার থাকেই, যেটা জাতীয় দল থেকে শুরু করে সব জায়গায় বরাবরই ছিল। আপনার কাছে একটু জানতে চাই, বয়স ভিত্তিক দলেও সিন্ডিকেট নিয়ে কথা হয়, সমালোচনা হয়? এই প্রশ্নটা আমাকে এর আগেও জবাব দিতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটি, এক্সকো যেটা আছে, বিএফএফ ডেভেলপমেন্ট কমিটি, আমরা যারা আছি,
আমি একদম এক ফ্রিকোয়েন্সিতে আমরা চলি এবং আমাদের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক। আমরা ডিবেট করি, সব ব্যাপারে যে আমরা একমত হই তা নয়, কিন্তু ডিবেট করে আলটিমেটলি যে সিদ্ধান্তটা হয় ওটা সবার সিদ্ধান্ত। সংগঠনের ভিতরে কোনো সিন্ডিকেশন নাই, দ্যাটস ভেরি ক্লিয়ার। এখন যেটা হয়েছে এবার, আমি কয়েকটা এসে লেখালেখি দেখলাম যে যারা আমাদের বংশোদ্ভূত এসছে, রোনান বা ডেকলান বা ওরা যারা ছিল, অনেকে আবার লিখেছেন যে রোনানকে বল ঠিক মতন প্লেস করা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এটা আমি যতদূর জানি একদম ভিত্তিহীন। ওরা ফিরে আসার পরে আমি রোনানকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি যে তুমি কি এরকম কোনো কিছু কখনো ফেস করেছো? ও হেসে দিয়ে বলে যে হোয়াই দিস থিংস আর কামিং আপ, হোয়াই ইউ আর টকিং অ্যাবাউট ইট। হ্যাঁ, তো আমি আর ওকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করি নাই। তো বলে যে ইউ আর জাস্ট ফ্রেন্ডলি, এবং বলে যে দেখো আমার শুধু সবথেকে অসুবিধা আমি বাংলাটা ভালো বলতে পারি না, এছাড়া তাদের আমার টিমের সাথে আমার দ্বিতীয় কোনো পার্থক্য নাই। উই আর জাস্ট অল টুগেদার, রাইট। একই খাবার খাচ্ছি, একসাথে গল্প করছি একসাথে। তো আমি এটুকু স্পষ্ট করে বলতে পারি, ওই তথাকথিত সিন্ডিকেশন বলে আমার চোখে কিছু নাই, আর টিমের ভিতরেও ছিল না। এখন যারা ওখানে আছে মিঠু বা এসব, ওরা হয়তো আরো ভালো বলতে পারে। মানে ইমোশনাল যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেটা, সেটা একটু কম বেশি হতেই পারে আড্ডা বা এগুলোর মধ্যে, কিন্তু বাংলাদেশ তো বুকে সবার, এবং সে কারণে তো চ্যাম্পিয়ন হওয়া, কতটা বন্ধু হওয়া গেল সতীর্থদের, কতটা হওয়া গেল না, এটা নিয়ে সমালোচনা হয়। কি বলবেন মিঠু আপনি? আসলে বলতে গেলে আপনি দেখেন, একটা টিম যদি হয় আপনি অবশ্যই সাফল্য পাবেন। তো একটা টিমের ভিতরে যদি একজন যদি মনে করে যে আমিও ভিন্ন রকম বা আমার সাথে খারাপ হইতেছে, আপনি জীবনেও কিন্তু রেজাল্ট পাবেন না। তা আমরা ছিলাম এক একটা আত্মা, আমরা দেশের জন্য লড়াই করছি। আমার বুকে ছিল বাংলাদেশের ফ্ল্যাগ, আমি কেন একজনের সাথে খারাপ বিহেভ করব বা সিন্ডিকেট করব? আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু ছিল, কোনো কিছুই ছিল না। এগুলো কারা করছে এটাও আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। আর আমরা আন্ডার 20, আমরা এটা বুঝি না এখনো ঠিকভাবে। তো এটা কোনো মানেই হয় না। আমরা একটা টিম ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সামনে আমাদের এফসি চ্যালেঞ্জও আছে, সেখানেও আমরা পাড়ি দিব। সো ওভারঅল বলতে গেলে আমরা সবাই ভাই ভাই ছিলাম এই বিষয়গুলো। অফ ফিল্ডেও তো নিশ্চয়ই রোনান ডেকলানদের সঙ্গে ওই আড্ডা বা ওই হ্যাঁ 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 হ্যাঁ, ডেকলান তো ভালো গানও গাইতে পারে, ও আমাদের গান শোনাইতো, আমরা শুনতাম। অফ ফিল্ডে আমরা সবসময় রুমেই থাকতাম, একসাথে আড্ডা দিতাম, গল্প করতাম, খেলা বিষয় নিয়ে কথা বলতাম। ওভারঅল সবকিছুই আমাদের ভিতরে অনেক ভালো ছিল। সেটা অন্তত থাক, আমাদের দিন শেষে রেজাল্ট দরকার এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে দরকার। ইউসুফের কাছে জানতে চাই, নিশ্চয়ই বন্ধুত্ব সেটা একটু থাকে, 10 জন 11 জন একসঙ্গে খেলছে, 15 জন 16 জনের টিম, তার মধ্যে 2-3 জন একটু আলাদা করে একজন একজনকে বেশি পছন্দ করতেই পারে, কিন্তু ওভারঅল আপনার কি মনে হয়েছে যে টিম জেইলিং, টিমের যে বন্ধুত্বটা ঠিক আছে কিনা? না, আমাদের টিমে ফ্রেন্ডলি অনেক ছিল। আপনি যদি খেয়াল করেন, মিঠু কিন্তু আমার একাডেমিক জুনিয়র, বাট কখনোই আপনি ফেস করবেন না যে ও আমার জুনিয়র, আমরা এতটাই ফ্রেন্ডলি। আবার রোনানদের সাথে যে বিষয়টা, ওদের সাথে আমরা অনেক ফ্রি, মানে আছে না যে দুই ভাই, কোনো ভেদাভেদ নেই, সেম ওই রকম। জাস্ট এখানে ভাষার যে একটা পার্থক্য, এটা একটু সবার প্রবলেম হতো। আমরা যে বাংলায় কথা বলি, ও সহজে বাংলাটা পারে না, তো ও এতটাই ফ্রি আমাদের সাথে। ও বলে যাওয়ার আগে বলে গেছে আমাদের যে আমি এবার দেশে আসার আগে ইনশাল্লাহ বাংলা শিখে আসবো, তোমাদের জন্য যেন ভালো হয়। আমরাও মজা করে বলতাম আমরা আরো ওয়েল এডুকেটেড হবো, তোমাদের সাথে ইংরেজিতে কথা বলবো, আরো বেশি এনজয় করব। দেশে আসো, আমরা এবার ইনশাল্লাহ কোয়ালিফাই করবো, এফসি কাপ খেলবো। তো হোপফুলি এটা আসলে সময়ের সঙ্গে অনেক বাড়বে। আপনি তো 23-এ বোধহয় অনূর্ধ্ব 19-এও খেলেছেন, আর অনূর্ধ্ব 20 দলেও খেললেন। পার্থক্য কেমন, কি মনে হলো আগের চেয়ে? এই দলটার কোয়ালিটি, এই দলটায় ভালো খেলোয়াড়ের সংখ্যা কি বেশি নাকি আরো? আমি যেইবার অনূর্ধ্ব 19-এ খেলি 2023-এ, ওই সময় আমার বয়স অনেক কম ছিল, আমি ওই টিমের মোস্ট জুনিয়র। তো সিনিয়রদের থেকে অনেক পরামর্শ নিতাম, অ্যাপ্লাই করার চেষ্টা করেছিলাম, হয়তো এবার আমরা সার্থক হতে পারি নাই, কিন্তু সেই সময় যে ভুলগুলো আমাদের ছিল সেগুলো শুধরে নিয়ে ইনশাল্লাহ আমরা এবার চ্যাম্পিয়ন হয়েছি। এটা ডে বাই ডে আমাদের ইমপ্রুভ হয়েছে, এটা নিঃসন্দেহে ভালো দিক। আমরা এটা ধরে রাখতে চাই, ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু করতেছে। পিসিআর থেকে বলছে যে আপনার একটা স্ট্রাকচার আছে ফুটবলারের মতো, তো ইটস আ কমপ্লিমেন্ট। ফুলি আপনি অনেক ভালো করবেন সামনে। মিঠু তো অবশ্যই জাহিদিবের কাছে আসতে চাই। আপনি বলছিলেন অফেয়ারে, আমরা কথা বলছিলাম ওভারঅল ফুটবলের একটা
বুস্ট আপ হয়েছে এবং সেটা দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশিরা কেন এত আসছে, নিশ্চয়ই ফুটবলকে তারা ওই জায়গায় স্বপ্নটা আবার দেখছে। হামজা সমিত আসার পরে স্বপ্নটা আরও বেড়েছে, কিন্তু তাদের ব্যাকআপ কিংবা এই পরিকল্পনায় বাফুফে কতদূর আগাচ্ছে, পাইপলাইনে যারা আছে বড় নাম কিংবা এখন যেমন সুলিভান ব্রাদার্সদের কথা বলা হচ্ছে, কি পরিকল্পনা কতদূর এগোচ্ছে? আমরা শুধু একটা টিম নিয়ে পরিকল্পনা করছি না, আমাদের পরিকল্পনায় বেসিক্যালি এই যে বললাম এজ গ্রুপ আন্ডার 17, 19, 20, বিশেষ করে 3টে এজ গ্রুপের প্রতি আমরা খুব জোর দিচ্ছি। আর আন্ডার 15কেও আমরা তৈরি করছি এবং এক একটা এজ গ্রুপ পরবর্তী ধাপের জন্য ফিডার হিসেবে কাজ করবে। তো এইভাবে আমরা একটা স্ট্রং পাইপলাইন ডেভেলপ করার চেষ্টা করছি। এটা হলো একটা দিক। এর মাঝে যে ন্যাশনাল টিমগুলো আমাদের করতে হচ্ছে, লাইক আন্ডার 20 আর ন্যাশনাল টিমের কিন্তু খুব কাছাকাছি, এদের অনেকে হয়তো 2-1 বছরের ভিতরেই ন্যাশনাল টিমের জন্য কোয়ালিফাই করে যাবে। তো এদের প্রতি আমরা সেইভাবে নজরটা দিচ্ছি। আর আপনি তো জানেন যে এবছর আমাদের সামনে 2টা বড় চ্যালেঞ্জ রয়েছে, 2টা AFC কোয়ালিফাইং রয়েছে আমাদের, আন্ডার 17, আন্ডার 20। তো ওদেরকে এখন আমরা তৈরি করছি আন্ডার 20 কোয়ালিফাই করার জন্য, এবং টিমের যে ফরমেশন আর ওদের যে ডিটারমিনেশনটা, যে একটা উইনিং স্পিরিট, এইটা যদি আমরা জাগরুক রাখি, ওরা যদি এটা ধরে রাখে, আমার নিশ্চিত বিশ্বাস ইনশাল্লাহ AFC ওরা কোয়ালিফাই করে যাবে। গ্রেট, গ্রেট। এটা আমার এটা দৃঢ় বিশ্বাস। মিঠুর কাছে একটু যাই, যে একটা স্বপ্নের কথা বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান বা তার কাছে নিয়ে যেতে চান, যেহেতু তার সরকার, তিনি ক্ষমতায় আসার পর আপনারাই প্রথম চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন, এসেছেন আর কি, তো আপনি চেয়েছিলেন যে তার কাছে যাওয়ার, সেই ব্যাপারটা কতটা শিহরিত করে আপনি? আমি জানি যে ওই ঘোর থেকে বের হয়ে আপনার সামনে এগোতে চান, তারপরও এটা যেহেতু একটা অর্জন, তাকে কাছে পেলে আপনার ফুটবল অভিজ্ঞতা যতটুকু দেখেছেন বয়স ভিত্তিক থেকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য, কি চাইতেন আসলে তার কাছে, যে 3টে জিনিস চাওয়ার সুযোগ হতো PM এর কাছে? আসলে আপনারাও জানেন যে এটা উনি আসার পরে এটা আমাদের ফার্স্ট অর্জন। আসলে আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশকে চ্যাম্পিয়ন করছি, এটাই সব থেকে বড় কথা। তার কাছে যদি যাওয়ার কোনো সময় সুযোগ হয়, আমরা চাবো সেটা আমাদের সুযোগ করে দেবে, যেহেতু আমি বলছি যে টিমমেট সবাই বলছে যে তার কাছে আমরা যাইতে চাই। তো সেখানে গেলে অবশ্যই আপনারাও দেখবেন যে আমরা কিছু কিছু জিনিস ওনাকে বলবো, যদি এটা হয় তাহলে আমাদের ফুটবলের জন্য অনেক ভালো হবে, না হয় সেখানে আমি বলবো। ফুটবলের উন্নয়নে অবশ্যই আপনারা চাইবেন যে ফুটবলটাকে যাতে বয়স ভিত্তিক এই জায়গা থেকে, আমরা আজকে যেমন ট্যাগলাইনও যেমন দিয়েছি যে বয়স ভিত্তিকে আমরা ভালো থাকি, অনেক সময় সময় বাড়ার সঙ্গে সঙ্গে বা বয়স যখন বাড়ে আমরা ওই মিঠুকে কিংবা ওই ইউসুফকে হয়তো কোনো না কোনো কারণে যতটা স্বপ্ন তাকে নিয়ে দেখেছিলাম সেটা হয় না। ইউসুফ, এটা ভাইয়ের কাছেই যাই। হ্যাঁ, একটা কথা ওর কথার সংযুক্ত হিসেবে আমি বলছি, এবার একটা জিনিস আপনি দেখবেন, যখন রোনানের শুটিংটা শেষ হলো, খেলা যে মুহূর্তে শেষ হলো, 5 মিনিটের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমরা আপনাদের টেলিভিশন স্ক্রলে দেখেছি। এর কয়েক মিনিট পরেই মাননীয় স্পিকার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, এরপরে তো বাকি সকলে দিয়েছেন, সারা দেশবাসী উল্লাসিত। এটা কিন্তু আগে একটা খেলার বিজয়ের পরে তাদেরকে উৎসাহিত করে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকার পরপর বিবৃতি দিচ্ছেন, অভিনন্দিত করছেন, এটা আগে ঘটেনি। এদিক থেকে ওরা খুব সৌভাগ্যবান এবং খুব অনুপ্রাণিত। আবার আপনি দেখেন, যেদিন ওরা এলো, ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নিজে এয়ারপোর্টে গেলেন, আমি ওনার সাথে একসাথে ওদেরকে আমরা রিসিভ করলাম, এবং যখন হাতিরঝিল অ্যাম্ফি থিয়েটারে ওদেরকে সংবর্ধনা দেওয়া হলো, সেখানে আমাদের সভাপতি তাবিদ আওয়াল, উনি আর এয়ারপোর্টে যাননি, উনি ওইখানে ওদেরকে রিসিভ করার জন্য রয়ে গিয়েছিলেন। তো এবং সকলেই খুব একটু উচ্ছ্বসিত, এবং সেদিন হাজার হাজার দর্শক ওখানে ওই রাতে। অর্থাৎ এই যে সরকারের একটা প্রণোদনা, সরকারের পক্ষ থেকে একটা যে স্পষ্ট বার্তা, এটা আমরা অর্গানাইজার হিসেবে আমাদেরকে যেমন কনফিডেন্ট করে, ওরা ফুটবলার হিসেবে ওরা একদম নতুন একটা দিনের অনুপ্রেরণা পায়। তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের অনুপ্রেরণা থাকলে, পৃষ্ঠপোষকতা থাকলে আমরা অনেক দূর
এগিয়ে যেতে পারবে। না একেবারে আমি যেমন ইউসুফের কাছে যাচ্ছিলাম তখন এই যে ব্যাপারটা বললেন আসলে এইগুলো হয়তো অনেক সময় আপনাদের এই বয়সে অনেক বড় মনে হতে পারে, অনেক বড় কথা, হয়তো এত কিছু ভেবে আপনি ফুটবলটা খেলছেন না, একটা স্বপ্ন লালন করে নিজের পরিবার আর দেশের কথা ভেবে নিজেকে ওই জায়গাটায় দেখতে চান। তবুও কি ব্যাক অফ মাইন্ডে এটা নিশ্চয়ই কাজ করে না যে এখনকার সময় কিংবা সরকার খেলাধুলা নিয়ে যতটা আসলে আগ্রহী বা এগিয়ে দিতে চায় এখানে ফিউচার আছে, এই বাস্তবতা নিয়ে নিশ্চয়ই ভাবেন? না, আপনি একটা জিনিস নোটিস করবেন, হয়তো এখানে ক্রীড়ামন্ত্রী প্লেয়ারদের বেতন ভিত্তিক বিষয়টা চালু করার চেষ্টা করছে। এখানে প্লেয়ারদের একটা ফিউচার থাকবে। আগে যেটা এমন ছিল না, আগে প্লেয়াররা হয়তো অনেকে ফ্যামিলির প্রবলেমে বা অনেক প্রবলেমে হারায় যাইতো, বাট এখনও সেগুলো যাবে না। পরিবারকে তারা সাপোর্ট দিতে পারবে সরকারিভাবে। এই জিনিসটা অনেক ভালো করেছেন, ইনশাল্লাহ এটা ধরে রাখবেন ওনারা। আর প্লেয়ারদের মেইন টার্গেট থাকে দেশকে কিছু দেবার। রাইট। দেশ তাদের কি দিচ্ছে এটা দেশ ভাববে, বাট প্লেয়ারদের উচিত মানে সবসময় টার্গেট দেশকে কিছু দেবার। যেমন আমাদের বিষয়টা খেয়াল করবেন আপনি, আমাদের অলওয়েজ একটাই টার্গেট ছিল, আমরা দেশকে সোনালী ট্রফিটা দিতে চাই। দেশ আমাদের কি দিয়েছে তাদের ম্যাটার, বাট দেশ আমাদের দিয়েছে, আমাদেরও খুশি করেছে, আমরাও দেশকে খুশি করেছি। সবচেয়ে বড় খুশি তো সম্মান, জি অবশ্যই, তাই না? এবং মিঠুর কাছে আলাদা নিশ্চয়ই জানতে হবে, কারণ বয়সে হয়তো অনেকের চেয়ে অনেক ছোট হবেন আপনারা, কিন্তু একটা টিম যখন আপনি লিড করেন নিশ্চয়ই আপনার নিজস্ব কোনো ক্ষমতা, নিজস্ব কোনো প্ল্যান, নিজস্ব একটা পাওয়ার থাকতে হয় যে একটা টিমকে আমি একসঙ্গে ওন করে আমাকে ক্যাপ্টেন বলা হচ্ছে, সুতরাং এটা আমার জার্নিটা। এই ট্যাকটিক্যাল জায়গা থেকে বা এই প্ল্যানিং জায়গা থেকে আপনি কিভাবে, কতটা কি প্রেশার ছিল কোনো, নাকি বন্ধুর মতো সবাইকে নিয়ে সামনে এগিয়েছেন? এখানে আপনার কি পরিকল্পনা ছিল অ্যাজ অধিনায়ক? আসলে ক্যাপ্টেন মানে দেশের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব আমি মনে করি, আমাকে দেওয়া হয়েছে, তো সেটা নিয়ে আমি অনেক আনন্দিত এবং সেটা দায়িত্ব পালন করতেছি আমি কেমনভাবে, এটা আমার কাছে ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। তো যেহেতু আমরা 3-4 বছর একসাথেই খেলতেছি, 17, 19, 20, তো আমি একাই কোনো কিছু করতাম না, মোস্ট প্লেয়ার, ম্যাক্সিমাম প্লেয়ারই। তো আমি কোনো কিছু করার আগে অবশ্যই প্লেয়ারদের কাছ থেকে সব ডিসিশন নিতাম, মিটিং হইতো, আমরা সবাই মিটিংয়ে বসতাম, সবার কাছ থেকে একটা ফিডব্যাক নিতাম, এই জিনিসটা এই করলে ভালো হয়, কি করলে ভালো হয়। সবাই ফিডব্যাক দেওয়ার পরে দেখা যাইতো যে একটা জিনিস পয়েন্ট আসতো, সেই পয়েন্টটা সেভাবে লিড করতাম। আর সবাই আমার কথা শুনতো, আমি যদি বলতাম যে কোনো কিছু, তো সবাই শুনতো, কথা শুনতো, সবাই সব কিছু করতো এবং আমরা একত্রে মিলেই সব কিছু মানে চিন্তা করতাম যে যদি হারি সবাই হারবো, যদি জিতি সবাই জিতবো। তো সবাই এক একজন লিডার ছিল এখানে, সবাই লিডারশিপ করছে, হয়তো আমাকে দেওয়া হয়েছে বাট লিডার ছিল এখানে সবাই। আমি সবাইকে বলছি যে সবাই লিডার, সবাই একত্রে হয়ে সবাই একসাথে কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো। দিন শেষে আপনি দলের প্রতিনিধি ছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশের প্রতিনিধি তো আপনারা সবাই ছিলেন, এবং আপনার যে জায়গাটা যে সবাইকে নিয়ে আপনি ডিসিশন মেকিং এর জায়গাটায় গেছেন, সুতরাং সবাই ফ্লেক্সিবল ছিল, সবাই নিজেকে নিশ্চয়ই ভেবেছে যে আমাকেও প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তো আমিও একজন প্রতিনিধিত্বকারী, সুতরাং সামনে এগিয়ে যেতে হবে। আমরা একটু ভবিষ্যতের কথা বলি, যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং তারা এগোচ্ছে, তাদের পরিকল্পনা তো জানবো। আপনার কাছে তো বেশ কিছু প্রশ্ন ছিল, যেমন তৃণমূলে কিভাবে চলছে, ট্যালেন্ট হান্টের কথা আসে, যে হান্ট হয়, কিন্তু এই যে প্রসেসটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা কতটা ডেভেলপ করা গেল, এবং বয়সভিত্তিক আমি দেখছি যে এরকম কম্পেয়ারও হয় যে ভারতীয় দল তারা একেবারে আন্ডার 15 থেকে 20 তারা কোচিং স্টাফ আলাদা করে করছে। আমাদের আসলে কি মনে হয় যে বাংলাদেশের কি কি প্রতিবন্ধকতা আপনারা ফেস করছেন এই জায়গাটা, আর কি পরিকল্পনা বা চলছে? আসলে প্রতিবন্ধকতা কিছু তো আছেই। আমরা যখন নিয়েছি আমরা একটু সব কিছু একটু এলোমেলো পেয়েছি, আমরা সেটাকে অর্গানাইজ করে আমরা এগোনোর চেষ্টা করছি। স্কাউটিং যদি আমরা বলি, আমরা আন্ডার 15 সারা দেশে আমরা টুর্নামেন্ট করলাম এবং সেখান থেকে প্রায় 140 জনকে আমরা শর্টলিস্ট করেছি। এদেরকে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন একাডেমিতে তাদেরকে আমরা ডেভেলপ করার চেষ্টা করব এবং সেখান থেকে আবার স্ক্রিনিং করে আমরা আন্ডার 15 টিমটা রেডি করব। একই প্রক্রিয়ায় আমরা আন্ডার 17ও করছি। আগামীকালকে 12 এপ্রিল আমরা সারা দেশের 3টে জায়গায়, সিলেট, ঢাকার এবং যশোরে আমরা পথ শিশুদের নিয়ে টুর্নামেন্ট করছি, সারাদিনব্যাপী একটা উৎসবমুখর টুর্নামেন্ট করছি, তাদেরকেও সম্পৃক্ত করতে। এবং
আই উইল নট বি সারপ্রাইজড যদি এদের ভেতর থেকে আমরা ভবিষ্যতে ট্যালেন্টেড ফুটবলার পেয়ে যাই। তো ওটা আমরা করছি। আমরা গ্রাসরুট ফুটবল মিনস আপনার 7 বছর থেকে 12 বছর পর্যন্ত এদেরকে আমরা সারা দেশে একটা বিভিন্ন খেলাধুলার মাধ্যমে করছি, এবং 23শে মে ফিফার গ্রাসরুট ফুটবল ডে, ওই দিন আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করব, নোয়াখালীতে, যশোরে, লাইকলি টু বি সিলেটে, ঢাকাতে, এবং ওই দিন কয়েক হাজার এই তৃণমূল শিশুদের এই বাচ্চাদেরকে 7 বছর থেকে 12 বছরের বাচ্চাদেরকে আমরা একটা উৎসবমুখর ফুটবলে সম্পৃক্ত করব, এবং বিভিন্ন একাডেমি থেকে তারা আসবে। আমরা বিভিন্ন একাডেমিকে নিয়ে একটা একাডেমি কাপ হয়তো এবছরের শেষের দিকে আমরা অর্গানাইজ করব। আমাদের একাডেমিগুলো যারা ভালো করছে বা যাদের সামর্থ্য আছে তাদেরকে আমরা এনকারেজ করছি। ইউরোপ বা এশিয়ায় অনেক ক্ষেত্রে আপনার একাডেমি কাপ হয়, কিন্তু লাইক আপনার খেয়াল আছে ডানা কাপ, এটা ওটা গথিয়া কাপ, ওগুলোতে এই ধরনের টুর্নামেন্টগুলোতে আমরা আমাদের টিম পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। তো এইগুলো আসলে আমরা করছি আমাদের জাতীয় টিমের জন্য ফিডার পাইপলাইনটা রেডি করতে। এখন আপনি যেটা বলছেন যে আমরা এজ গ্রুপে বয়স ভিত্তিকে আমরা ভালো করলেও জাতীয় পর্যায়ে যে কেন হচ্ছে না, জাতীয় পর্যায়ে আমাদের কি হচ্ছে, আমাদের ন্যাশনাল টিমকে আমরা কোথাও খেলতে পাঠানোর আগে তাদেরকে 1 মাসও একটা ক্যাম্প আমরা করাতে পারছি না। তো এটার ক্ষেত্রে আমাদের কিছু বিধিরও পরিবর্তন দরকার, কারণ আমাদের জাতীয় টিমে যারা খেলেন প্রত্যেকে ক্লাবের সাথে সম্পৃক্ত। তো ক্লাবের একটা নিয়ম আছে ফিফার অনুযায়ী, খুবই শর্ট টাইম আগে তারা প্লেয়ার ছাড়তে। তো তাদেরকে একটু মোটিভেট করতে হবে যে দেশের প্রয়োজনে আপনারা একটু আগে আমাদেরকে ছাড়েন, বা যখন লিগগুলো হচ্ছে না তার গ্যাপে তাদেরকে নিয়ে ট্রেন আপ করা যায় কিনা। তো প্রতিবন্ধকতা আপনি যদি বলেন, আমি যেটা দেখি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে, সেটা এফসি হোক, সাফ হোক, আমাদের টিমগুলোর সাফিসিয়েন্ট সময় নিয়ে ক্যাম্প আমরা করতে পারছি না। যেমন এবার যে আন্ডার-20 গেল, পুরো টিম মাত্র কোথায় 4-5 দিন, তোমাদের 4 দিন আমরা 4 দিন ক্যাম্প করতে পেরেছি হোল টিম নিয়ে। তার আগে শামসুলতা ফুটবল একাডেমিতে ওরা ছিল 2 সপ্তাহ, কিন্তু সেখানে আবার আমাদের বিদেশি ওরা ছিল না। সো হোল টিম টুগেদার মাত্র 4 দিনের ক্যাম্প করে তারা খেলতে গেছে। এই 4 দিনটাকে যদি 4 সপ্তাহ বা 6 সপ্তাহে নেওয়া যায়, তাহলে আপনি আরো ভালো ফল পেতে পারেন। এই যে মূল বাধাটা কোথায় আসছে? আসলে মূল বাধাটা ঢাকা শহরে আপনি যদি বলেন মাঠ নাই, তাদেরকে রাখার ভালো জায়গা নাই, তো এইগুলো আমাদের একটা তো বড় প্রতিবন্ধকতা। যে কারণে আমরা এই যে বারবার টিমগুলোকে আমরা যশোরে শামসুলতা একাডেমিতে নিয়ে যাচ্ছি, ওখানে 220 জন অ্যাথলেটের থাকার সুব্যবস্থা আছে, কোচদের জন্য আলাদা সব ব্যবস্থা আছে, 4টে আন্তর্জাতিক সাইজের ফুটবল ফিল্ড রয়েছে। তো ওখানে সুবিধা আছে, ওখানে আমরা পাঠাচ্ছি। কিন্তু ওখানে আবার যেটা হচ্ছে ঢাকার থেকে একটু দূরত্ব হয়ে যাচ্ছে। একদম। তো আন্ডার-17 বড় জোর আন্ডার-19 পর্যন্ত অসুবিধা হয় না, কিন্তু আন্ডার-20 এবং ন্যাশনাল টিমের সমস্যাটা হলো এদের সকলেই তো ক্লাবের সাথে সম্পৃক্ত। তো ঢাকায় থাকলে হয় কি, ক্লাবের সাথেও সম্পৃক্ত থাকে, ক্যাম্পটাও করতে পারে। রাইট। তো ঢাকাতে আমাদের মাঠ দরকার, রাখার জন্য ভালো হোস্টেল দরকার। কমলাপুরের মাঠটা আমরা পেয়েছি, কিন্তু মুশকিলটা হলো ওখানে থাকার জায়গা নেই, মানে প্রপার জায়গা নেই। মিঠুর একটু যদি তাদের কাছে যাই, যে আপনারা কতটা ফিল করেন যে এই জায়গাটা, এই যে যেমন এলিট একাডেমির মতো যদি 12 মাস বা এরকম ক্যাম্প করা যেত, আপনার জায়গা থেকে কি মনে হয় মূল বাধাটা কোথায় যে এই বয়স ভিত্তিক থেকে আরো উপরে উঠতে? আপনি যদি দেখেন এই টিমের ম্যাক্সিমামই কিন্তু এলিট একাডেমিটা, মানে আমি চাই এলিট একাডেমি যদি থাকে আমরা আরও প্লেয়ার পাবো, ভবিষ্যতে ন্যাশনাল টিম আরও ভালো হবে। এলিট একাডেমি যখন ছিল তখন আমরা সব ফ্যাসিলিটিগুলো পাইছি, এবং এলিট একাডেমি থেকে কিন্তু আমরা আসছি। আর স্যার যেটা বললো মাঠ আসলে হলো আমাদের বাংলাদেশে শুধু আমাদের টিমের জন্য না, মেয়েদের টিম দেখেন, সিনিয়র টিম দেখেন, সবার জন্য একটা বাধা হয়ে দাঁড়াইছে। আমরা যদি ভালো মাঠ পাই তাহলে আমরা আরও ভালো খেলতে পারবো, এটা আমার কাছে বিশ্বাস হয়। সেজন্য একটা মাঠ দরকার, ঢাকাতে থাকা ভালো, এগুলা ব্যবস্থা দরকার। এগুলা যদি হয় তাহলে ডেফিনেটলি আমরা আরো ভালো করতে পারবো। একেবারে নিশ্চয়ই ইউসুফের যতটুকু অভিজ্ঞতা, কি মনে হচ্ছে যে এই জায়গা থেকে ওই যে জায়গাটা স্বপ্ন, এই প্রসেসটা, এখানে আসলে মূল বাধাটা কি মনে হচ্ছে বা কি হলে ভালো হতো?
আমাদের আরো উন্নত মানের প্র্যাকটিস গ্রাউন্ড দরকার, থাকার ভালো জায়গা দরকার। শামসুলতা যেমন স্যার বলছেন সেই জায়গাটা অবশ্যই ভালো, অনেক ভালো, কিন্তু ঢাকা থেকে অনেক দূরে। এখানকার ম্যাক্সিমাম প্লেয়াররা বিপিএল টিমে খেলে, তো ওভাবে আর কি ছুটি মেলে না। তো ঢাকার মধ্যে কোথাও ভালো থাকার জায়গা প্লাস ভালো মাঠ পাইলে প্লেয়ারদের আরও ভালো হয় সহজে এক হইতে। তো এই জিনিসগুলো আর কি ফেডারেশনের দেখা উচিত, যদিও বাংলাদেশের মাঠের ক্রাইসিস অনেক ঢাকার মধ্যে। তো আশা করি খুব শীঘ্রই এগুলো সমাধান হবে। আমি অবশ্যই আলাদা করে শামসুলতা একাডেমির কথা বলতে চাই, কারণ সেখানে আসলে যতটুকু পাচ্ছে এখান থেকে ফুটবলাররা চলে যাচ্ছে এবং সেখান থেকে ফ্যাসিলিটি যতটুকু নেওয়া যায় সেটা নিয়ে আসছে। সেই গল্পটা একটু জানতে চাই যে সেখানে কি ধরনের ভিশন নিয়ে এখন পর্যন্ত আপনি আছেন, এটার পেছনে আপনার অনেক স্বপ্ন, আগামী 2 বছর বা আগামী 2-3 বছরের স্পেসিফিক কোনো ড্রিম নিয়ে এগোচ্ছেন কিনা, ভিশন নিয়ে? শামসুলতা ফুটবল একাডেমি নিয়ে আমি দুভাবে এগোতে চাই। একটা হলো যে একদম তৃণমূল থেকে ফুটবলার ডেভেলপ করা। ওখানে আমরা 10-12 বছরের বাচ্চাদেরকে রিক্রুট করি এবং তাদেরকে আমরা, আমাদের একাডেমির নিজস্ব কোচ রয়েছে 4 জন, গোলকিপিং কোচ আছেন 1 জন, ফিজিও দিয়ে পুরো সেট আপটা আছে। তো ওদেরকে আমরা ডেভেলপ করি। আর গত 1 বছর ধরে যেটা হচ্ছে, আমরা বিভিন্ন বয়সভিত্তিক ন্যাশনাল টিমগুলোকে আমরা শামসুলতাতে রেখে এই লং টার্ম ক্যাম্পটা ওখানে আমরা করি। তো সেটা এবার আন্ডার-20 যখন এএফসিতে যাবে তার আগে ওদেরকে আমরা 6 সপ্তাহের একটা ক্যাম্পের পরিকল্পনা করেছি। এই 6 সপ্তাহের ভেতরে 4 সপ্তাহ তারা শামসুলতা একাডেমিতে থাকবে এবং পরের 2 সপ্তাহ আমরা তাদেরকে ঢাকায় রেখে কোনো একটা মাঠের ভেতরে আমরা অ্যারেঞ্জ করে নিব, সেখানে ওরা প্র্যাকটিস করবে। আর যারা বিদেশ থেকে আসবেন টিমে, আমরা তাদেরকে ইনসিস্ট করছি বা তাদের গার্জেনদের সাথে ওদের সাথে নেগোশিয়েট করছি যে ওরা যেন এই 2 সপ্তাহ আগে এসে অন্তত এবার 2 সপ্তাহ ওরা একসাথে হোল টিম যেন ক্যাম্পটা করতে পারে। এটা হলো আন্ডার-20 নিয়ে। আন্ডার-17 যেটা যাবে ওটা আমাদের সুবিধাটা হলো ওদের ক্লাব অ্যাটাচমেন্ট অতটা নাই। তো আন্ডার-17কে আমরা পাঠানোর আগে প্রায় 3 মাসের একটা ক্যাম্পের পরিকল্পনা নিয়েছি। ওটা আমরা শামসুলতাতে করতে পারবো, কারণ ওখানে অসুবিধা হচ্ছে না। তো এইভাবে আমরা আগামী 2টা এফসি খেলার আগে আমরা আমাদের টিমগুলোকে এইভাবে একসাথে দারুণভাবে একটা লং টার্ম পরিকল্পনার মধ্যে ক্যাম্পিং এর দিয়ে নিয়ে পরিকল্পনা যাচ্ছেন। করছি। মার্ক কক্সের একটু আপডেট যদি দেন, তিনি তো 1 মাসের চুক্তিতে ছিলেন, ভালো করেছেন, অফেরও বলছিলেন, তিনি থাকছেন কি থাকছেন না ভবিষ্যতে? মার্ক কক্স কোচ হিসেবে ভালো, এবং আমি আমাদের ছেলেদের কাছ থেকে যে ফিডব্যাকগুলো পেয়েছি, ছেলেদের সাথে খুব অল্প সময়ে তার কেমিস্ট্রিটা খুব ভালো, খুব চমৎকার তাদের আদান প্রদান এবং হাসি খুশি, ইন্সপায়ারিং, আবার টাফ, সব রকমই আছে। তো অ্যাকচুয়ালি মার্ক কক্সকে আমরা এনেছিলাম 1 মাসের চুক্তিতে। তো তারও দেখা দরকার ছিল হাউ ইজ দ্য টিম, আমাদের এখানে কেমন, আমাদেরও দেখা দরকার ছিল যে পারফরমেন্সটা কেমন হয়। তো এখন আমাদের লং টার্ম 2 বছরের চুক্তিতে আমরা এই বয়সভিত্তিক টিমগুলোর জন্য আমরা কোচ নিয়োগ করতে যাচ্ছি, যে জন্য আমরা আন্তর্জাতিকভাবে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছি। তো সেখানে মার্ক কক্স আগ্রহী হলে তিনিও তার প্রার্থিতা আবেদন করতে পারেন। তো সেটা আমরা দেখে শুনে তখন যারা টেকনিক্যাল কমিটি আছেন আমাদের, আরও ভালো বুঝেন এই জিনিসগুলো, তারা যে সিদ্ধান্ত একটা প্লাস পয়েন্ট তো তার আছে যে সে টিমকে চ্যাম্পিয়ন করেছে, অফকোর্স। তো এই ক্রেডিবিলিটি তো আছেই, আমরা তো এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছি এবং মার্ক কক্সকে আমরা সকলেই খুশি, কেউ অখুশি নয়। তো আরও অনেকে আগ্রহ দেখাচ্ছেন। তো এই কোচ সিলেকশনটা অ্যাকচুয়ালি আমাদের টেকনিক্যাল কমিটি এবং ফেডারেশন প্রেসিডেন্ট। প্রশ্ন যে টেকনিক্যাল সেন্টার হচ্ছে হবে কবে, একটা প্রশ্ন আছে কমলাপুর স্টেডিয়ামে। কমলাপুর স্টেডিয়ামে আসলে মাঠটা তো তৈরি আছে, টার্ফের মাঠ। ওখানে যে চ্যালেঞ্জটা থাকে, ওখানে যে অ্যাকোমোডেশনটা, সেটাকে ঠিক আপ টু দ্য মার্ক না। সেখানে যারা থাকেন বা আমাদের ছেলেদেরকে যখন রাখি, তারা খুব একটা কমফোর্টেবলি যে থাকেন তা না, পাশ দিয়ে হাইওয়ে, ট্রাক, এটা ওটা নয়েজ ডিস্টারবেন্স হয়। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন অপশন এক্সপ্লোর করতে, যে কমলাপুরের মাঠটা ব্যবহার করে আমরা আমাদের টিমকে অন্য কোনো হোটেলে বা কাছাকাছি কোনো অ্যাকোমোডেশনে বা তেমন বাড়ি পাওয়া গেলে টোটাল বাড়িটা ভাড়া নিয়ে রাখতে পারি কিনা, এটা নানান অপশন আমরা এক্সপ্লোর করছি কমলাপুর মাঠটাকে ব্যবহার করার কেন্দ্র করে। তো এখন দেখা যাক কি দাঁড়ায়, বাট উই হ্যাভ
উই আর এক্সপ্লোরিং দ্য অপশনস। অবশ্যই একটা পরিকল্পনার মধ্যে আছেন বাস্তবায়ন করতে। বাকি মিঠু, যেহেতু ক্লাবের সময় তো দিতেই হচ্ছে, যেহেতু লিগও চলছে সামনে, প্রিপারেশনের কথা জানছিলাম, মানে কি ধরনের পরিকল্পনা, কোনটা নিয়ে কতটুকু করা হচ্ছে, কোন ফোকাসে এগোনো হচ্ছে, নাকি আপাতত ম্যাচ বাই ম্যাচ যেহেতু লিগ খেলছেন কিভাবে এগোচ্ছেন? হ্যাঁ, আপাতত এখন তো বিএফএল চলতেছে, আপনারা দেখতেছেন। তো এখন তো দেশের জন্য করছে, এখন তো ক্লাবের জন্য করতে হবে কিছু। তো আপাতত এখন ক্লাবের জন্য করতেছি, বাট মাইন্ডে আছে আমাদের সামনে এফসি আছে আন্ডার-20। তো স্যার যে কথা বললো আমাদের এফসি নিয়ে, তো পরিকল্পনা বললোই। তো আমি স্যারের কাছে বলবো যে আমাদের যদি ফ্রেন্ডলি ম্যাচ হয়, কারণ সাপের থেকে কিন্তু এফসি আসরটা অনেক বড়, আপনি যদি সেখানে দেখেন তাহলে অনেক ভালো ভালো টিমগুলো খেলবে। অবশ্যই। তো আমি স্যারের কাছে আবদার করবো আমাদের যেন দু একটা যেন ভালো অন্য শক্তিশালী দেশের এগেনস্টে যেন আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি। এটা যদি হয় তাহলে টিম এক্সপিরিয়েন্স, আমাদের স্ট্রেংথ, আমাদের উইকনেস সব আমরা ধরতে পারবো, এবং এফসির মতন আসরে কোয়ালিফাই করতে হলে আমার কাছে মনে হয় এগুলোর দরকার আছে। তো আমি স্যারের কাছে বলবো যদি আমাদের দু একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়। আচ্ছা, হ্যাঁ, উনি তাহলে অবশ্যই অনেক বলবেন। এটা মিঠু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে। এটা খুবই দরকার, শুধু ক্যাম্প করলে হয় না, টিমকে যত ম্যাচ ভালো ভালো টিমের সাথে খেলতে পারবে তো ততই ভালো। তো আমরা ওদেরকে নিয়ে এবার চিন্তা করেছি, তো তোমাদের জন্য 5টা ম্যাচ আমরা পরিকল্পনা করছি। তার ভিতরে এই ক্যাম্প চলাকালীন 3টা আমরা দেশের বিভিন্ন টিমের সাথে তারা খেলবে, আর অন্তত 2টা ম্যাচ আমরা ওদেরকে বাইরে পাঠানোর চিন্তা করছি, এবং বাইরে আমাদের থেকে তুলনামূলক শক্তিশালী টিমের সাথে। তাতে যদি তারা 2-1 গোলে হেরেও আসে অসুবিধা নেই, বাট দে শুড ফেস এ ভেরি স্ট্রঙ্গার টিম, এবং সেটা ওদেরকেও নিজেদেরকেও প্রস্তুত করবে কোচ, এবং এদের জন্য সুবিধা হয় আমাদের টিমের প্লেয়ারগুলোকে অ্যাসেস করতে, কাকে কোনখানে কীভাবে কী প্লেসমেন্ট হয়। তো ওদের জন্য আমরা মোটামুটি 3+2, 3টা দেশে এবং 2টা বাইরে, এই সময়ের ভিতরে আমরা 5টা ম্যাচ চেষ্টা করছি অ্যারেঞ্জ করতে। তো একবারে দারুণ ব্যাপার। আমরা ছোট্ট করে একটু ইসবের কাছ থেকেও শুনতে চাই, আপনার কিছু চাওয়ার আছে কিনা, কিংবা আপনার পরিকল্পনা কেমন চলছে? না, মিঠু যেটা বলছে এটা অনেক ইম্পর্টেন্ট, ভালো শক্তিশালী টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা। এছাড়া আমি যেটা চাইবো ভালো আবাসন ব্যবস্থাটা। আপনি কমলাপুরের যে জায়গাটা এলিট একাডেমি যেখানে ছিল, সেই জায়গাটা যদি দেখেন, সেখানে রাত্রে ভালো মতো ঘুমানো যেত না শব্দে। ওই শব্দটা রাত্রে অনেক বেশি প্রভাব ফেলে, আর রাত্রে অ্যাজ এ প্লেয়ার রাত্রে ঠিক মতো না ঘুমালে সকালে প্র্যাকটিসে অনেক বেশি ইফেক্ট পড়ে। আপনার অনেক সময় মাসেল ক্রাইম করতে পারে, বড় ধরনের ইনজুরিতে পড়তে পারে, সেইটা অনেক ক্ষতি আর কি ইন ফিউচারের জন্য আমাদের। কারণ আপনি যদি খেয়াল করে দেখবেন, যদি কারো লিগামেন্ট সার্জারি করা লাগে তাহলে তার 1 বছর রিকভারি করতে প্রায় টাইম লেগে যায়। আর একটা বছর, একটা প্লেয়ারের জীবনে 1 বছর অনেক কিছু, তার গোল্ডেন টাইমটা চেঞ্জ করে দিতে পারে। তো আবাসনের বিষয়টা উনি দেখবেন, আশা করি উনি আমাদের জন্য ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা শেষ করব আপনার কাছে, যে কালকেও তো একটা মিটিং আছে টেকনিক্যাল কমিটির, বোধহয় কি হবে একটু ছোট্ট করে যদি বলেন। যে না, কালকে ডেভেলপমেন্ট কমিটির মিটিংয়ে আমরা খেলাটাকে রিভিউ করব, কিছু অপ্রীতিকর অবস্থা হয়েছিল সেটার ভবিষ্যতের প্রতিকারটা আমরা দেখব, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই 2টা এফসি নিয়ে কালকে কথা বলবো। ওকে, তো সেই সাথে অন্যান্য প্রস্তুতি নিয়ে কথা হবে। তো এটাই আর কি। হোপফুলি সামনে এগোবে ফুটবল যেভাবে পরিকল্পনা করে আপনারা এগোচ্ছেন। অসংখ্য ধন্যবাদ চ্যাম্পিয়ন টিমকে, আরো একবার অভিনন্দন, এবং আশা করি ভবিষ্যতে আমরা আবারও অনেক অর্জনের পর এরকম করে অনেক আড্ডা দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আজকে স্যাটারডে স্পোর্টসে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, ফুটবল নিয়ে অনেক কথা হলো, বয়স ভিত্তিক পেরিয়ে আসলে বড় লেভেলে ভালো করবে ফুটবল, সেটাই প্রত্যাশা। আজকে রোহিতদেরকে ধন্যবাদ জানাতে চাই, আর এই ছিল আজকে স্যাটারডে স্পোর্টসে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। সঙ্গে থাকুন যমুনা।